বিসমিল্লাহির রহমানির রহিম। নওদাজমপুর কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যারা অ্যাকাউন্টিং ট্রেডে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ক্লাস, তাদেরকে এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে। আজকে আমি আবার নতুন অধ্যায় ধরেছি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে মাল খতিয়ান বা মজুদ মাল নিয়ন্ত্রণ। এই মজুদ মাল নিয়ন্ত্রণের অঙ্ক আছে এবং এটা থেকে প্রশ্নও কিছু থাকে। মজুদ মাল নিয়ন্ত্রণ অঙ্ক করার আগে আমি তোমাদের সুবিধার জন্য কিছু বলছি। সেটা হচ্ছে মজুদ মাল নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝে থাকি একটি কোম্পানি কোনো পণ্য ক্রয় এবং বিক্রয় করে তার মুনাফা অর্জন করে থাকে। সেখানে এই ক্রয় করলেই যে বিক্রয় করে দিতে হয় বা বিক্রয় করলেই ক্রয় করলেই সেটাকে আবার গুদামজাতকরণ করতে হয়, সেই গুদামজাতকরণ থেকে আবার বিক্রয় করতে হয় বা ইস্যু করতে হয়। এটা হচ্ছে মূলত গুদাম রক্ষকের কাজ। তো স্টোর বা গুদাম রক্ষক সেই হিসাবগুলো, কি পরিমাণ পণ্য কখন আসছে, কি পরিমাণ পণ্য কখন যাচ্ছে, সেইগুলো হিসাব নিকাশ করাই হচ্ছে এর প্রধান কাজ। এখানে মনে রাখতে হবে, পণ্য আমি যে অঙ্কই করি না কেন সেইটার রক্ষক বা সেটার অ্যাকাউন্টেন্ট বা সেইটার হিসাব নিকাশ করাই আমার মূল কাজ হবে। তো এখানে এই অঙ্ক, এই সাবজেক্টটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং। এই সাবজেক্টের ভিতরে আমরা দেখতে পাবো মাল খতিয়ান নামে একটি অধ্যায় আছে। মজুদ মাল নিয়ন্ত্রণ নামের একটি অধ্যায়। সেখানে আমরা এই মাল খতিয়ান হিসাব নামে একটা হিসাব আছে, সেটা করতে হবে। তো সেটা করতে হলে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইস্যু আর একটা ক্রয় বা আগমন বা প্রাপ্তি। একটা প্রাপ্তি, ক্রয় বা আগমন এরকম থাকবে, আর একটা থাকবে ইস্যু, প্রদান অথবা বিক্রয়, এইভাবে থাকবে। তো যেটাই হোক না কেন আমরা দেখব যে গুদামে কি পরিমাণ মাল ঢোকে সেইগুলো প্রাপ্তির দিকে, আর যে পরিমাণ মাল চলে যায় সেগুলো প্রদানের দিকে। এখন কথা হচ্ছে, এক পরিমাণ মাল ক্রয় করলেই সেই পরিমাণ মাল আবার বিক্রয় করা যায় এরকম কিন্তু না। অনেক সময় কমও করতে হয়, আবার বেশিও করতে হয়। সেক্ষেত্রে আমি কিভাবে দেব? আমি ধরে নিই আমার গোডাউনে দুই রকম মাল আছে। একটা আছে 1 গ্রেডের, ধরি 100 টাকার, আর একটা আছে 2 গ্রেডের 90 টাকার। এখন একজন মাল নেবে যা প্রথম গ্রেডের 100 টাকার মালে পড়ছে না, তখন কি করতে হবে? প্রথম 100 টাকার মাল দিয়ে তারপরে যেটুকু বাকি থাকবে বা কম পড়বে সেটুকু আবার 90 টাকার মাল দেব। এই একটা পদ্ধতি। এই পদ্ধতিকে বলা হবে ফিফো, অর্থাৎ আগের মাল আগে ছাড়। যে মালটা আগে আসবে সেই মালটাকে আগে ছেড়ে দিতে হবে। আরেকটা পদ্ধতি কি আছে? ধরে নিই যে আমার দুটো মাল আছে এবং এক ব্যক্তি এমন পরিমাণ মাল নেবে যাতে একটাতে হচ্ছে না, কিন্তু আমার নীতি হচ্ছে যেই মালটা পরে আসবে সেই মালটা আগে দিয়ে দিতে হবে। তার মানে লাস্ট ইন লাস্ট আউট, অর্থাৎ শেষে আগে, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মালটা পরে আসবে সেই মালটাকে আগে ছেড়ে দিতে হবে।
তাহলে আমি আগের বার বলেছিলাম একটা মাল আছে 100 টাকার আর একটা মাল আছে 90 টাকার। প্রথমে 90 টাকার মালটা ছেড়ে দিতে হবে, সেখান থেকে যদি না পচে বাদ বাকিটুকু আবার 100 টাকার মাল দিয়ে বুঝাই দিতে হবে। তাহলে কি হবে, প্রথমে আমি দিলাম শেষের পণ্যটা, পরে আসছে 90 টাকার মাল, সেটা আগে দিয়ে দিছি, তারপরে আসছে 100 টাকার মাল, সেটা আবার পরে দিলাম। তাহলে আগের মাল আগে ছাড় পদ্ধতি, অর্থাৎ যে মালটা আগে আসবে সেই মালটা আগে ইস্যু করে দিতে হবে বা ছেড়ে দিতে হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে পরের মাল আগে ছাড় পদ্ধতি, যেই মালটা পরে আসবে সেই মালটা আগে ছেড়ে দিতে হবে, তার শেষের মাল আগের মালটা পরে ছাড়তে হবে। এই হলো দুইটা নিয়ম। তো এখানে আমরা প্রথমে দেখি, এটা একটা অঙ্ক, এখানে এরকম একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্ন থাকবে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আর ইস্যু। প্রথমে এইটা থাকবেই, তারপরে এর ভিতরে থাকবে কিছু ক্রয় বা প্রাপ্তি এবং ইস্যু বা বিক্রয়, এরকম থাকবে। এবার আমাদের আরেকটা তোমাদের সুবিধার্থে আরেকটা বিষয় জানাই, এই ঘর কাটাটা ভাগ বা ঘর টানাটা একটা এই অঙ্কের মেন আর্ট। তো আমরা প্রথমে উপরে কিছু জায়গা নিয়ে এই দাগটা, এই যে এই দুইটো দাগ আমরা প্রথমে দেব, একটু চওড়া করে দেব যাতে ভিতরে আবার এরকম দুইটা ভাগ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি এই দাগটা টেনেছি, তারপরে এই দাগটা টেনেছি। এবার টানার পরে এখানে তারিখের একটা ঘর এবং বিবরণীর ঘর, এইটা টানলাম। টানার পরে যে বাদ বাকি ঘরটা থাকবে সেইটাকে আমি 3 ভাগ করে দেব। কোনটা কোনটা? এই একটা। তাহলে কি হবে, 1 ভাগ প্রাপ্তি, 1 ভাগ ইস্যু, 1 ভাগ উদ্বৃত্ত। এই দাগটা এইভাবে টানবো, এই দাগটা এইভাবে টানবো, এখানে এটা, তাহলে 3 ভাগ হয়ে গেছে। এরপরে কি করব, এখান থেকে এই দাগটা টানবো, এই যে মাঝখানের এই দাগটা টেনে দেব। তাহলে কি হবে, এরপরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এইটুকুর ভিতরে 3 ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ এইটুকুকে এই একটা দাগ আর এই একটা দাগ মিলে এরকম। পরেরটাও সেম একই কেস, তারপরেরটাও একই, এভাবে ঘর টানবো। এবার ভিতরে কি লিখব, এখানে পরিমাণ, হার, মূল্য, এটাতেও পরিমাণ, হার, মূল্য, এটাতেও পরিমাণ, হার, মূল্য। এই হচ্ছে ঘর টানা এবং ঘরের মেন কাজ। এখন পরিমাণ যদি একক থাকে তাহলে একক দেব, কেজি থাকলে কেজি দেব। এখানে হার সাধারণত টাকায় থাকে, মূল্য টাকায় থাকে। এখানেও পরিমাণের জায়গায় একক, হারের জায়গায় টাকা, মূল্যের জায়গায় টাকা, পরিমাণের জায়গায় একক, হারের জায়গায় টাকা, মূল্যের জায়গায় একক। এবার ঘর টানা শেষ হয়েছে, এরপরে আমরা দেখব যে অঙ্কগুলো কিভাবে করেছি। অঙ্ক প্রথমে প্রশ্ন, আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নে প্রারম্ভিক মজুদ 2000 একক, প্রতি একক 10 টাকা দরে, অর্থাৎ ওই গুদামে 200 একক পণ্য ছিল যার মূল্য হচ্ছে 10 টাকা। আমরা দিয়েছি 2020 পয়লা মে প্রারম্ভিক মজুদ, এই যে প্রাপ্তি, এটা হচ্ছে প্রাপ্তি, মানে ছিল মানে প্রাপ্তি। 2000 একক 10 টাকা হারে 2000 টাকা মোট। এইটা হচ্ছে আমার এই তারিখে ব্যালেন্স ছিল, মোট ছিল এইটা। তারপরেরটা কি বলে, ক্রয় 100 একক, প্রতি একক 12 টাকা করে। তাহলে এই 6 তারিখে আবার ওই গুদামে ক্রয় করলে তো গুদামে আসে, তাহলে ক্রয় আসে প্রাপ্তি 100 একক, প্রত্যেকটি 12 টাকা দরে 1200 টাকা। আমি এই তারিখে আমার ব্যালেন্স বা উদ্বৃত্ত হলো
আগের 200 একক ছিল আর পরের 100 একক, এভাবে যার যার টাকা তার তার সোজা দিয়ে দিতে হবে। এরপরে ইস্যু 12 তারিখ, ইস্যু 240 একক। এখন এইটা পদ্ধতি কি, আগের মাল আগে ছাড়, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা এখানে দেখছি 12 তারিখে ইস্যু করছে, ইস্যু করলে মাল চলে যায়, বা এই যে ইস্যু বা প্রদান, এখানে আমরা ইস্যুর জায়গায় প্রদানও দিতে পারি। আচ্ছা, তাহলে ইস্যু করলে চলে যায়, ইস্যু মানে চলে যাওয়া। কত একক মোট? 240 একক। আমার মাল আছে কত? প্রথমটা আছে 200 একক, তাহলে আমি 200 একক দিয়ে দিলাম, এই মালটা এখানে দিয়ে দিলাম। আর থাকলো কোনটা? তাহলে আরও 40 একক আমাকে দিতে হবে। এই মালটা তো শেষ হয়ে গেছে, তারপরের মালটা তাহলে আমি দেব। প্রথমের মালটা দিয়ে দিলাম, তারপরে যেটা থাকবে সেইটার মাল। এটা আছে কত? 100 একক, এর ভেতর থেকে 40 একক দিলাম, তাহলে এখানে থাকবে কত? 60 একক। এই 200 একক চলে গেছে, 100 এককের মধ্যে থাকবে 60 একক। এ দেখো এখানে ব্যালেন্সের ঘরে 60 একক, 12 টাকা দরে 720 টাকা। এইটাকে এইটা দিয়ে গুণ করলে 720 টাকা হবে। এরপরে কি? 15 তারিখে ইস্যু, 15 তারিখে আবার ইস্যু করছে, কত একক? 20 একক। পণ্য আছে কোনটা? 12 টাকার মূল্য, তাহলে 20 একক 12 টাকা করে হলে 12 দুগুণে 24, 240 টাকা। থাকে কত? 60 এককের ভিতর থেকে 20 একক বাদ দিলে 40 একক। তাহলে এই তারিখে আবার ইস্যু করার পরে আমার হাতে থাকছে 40 একক। পরে 20 তারিখে ক্রয় 160 একক, প্রতি একক 15 টাকা দরে দিয়েছি। ক্রয় মানে আগমন বা প্রাপ্তি, তাহলে প্রাপ্তির ঘরে দেব 160 একক 15 টাকা দরে। এই 160 একককে 15 দিয়ে গুণ করলে 2490 টাকা হয়। তাহলে এই তারিখে আমার মাল থাকছে কত? আগে ছিল 40 একক 12 টাকার পণ্য, এবং এখন আসলো 160 একক 15 টাকার পণ্য। তারপরে ইস্যু 23, ইস্যু 140 একক, ইস্যু মানে চলে যাওয়া। 23 ইস্যুর ঘরে দিলাম 40 একক, কত? 140 একক। কিন্তু আমার আছে দুইটা পণ্য, প্রথমটা আছে 40 আর দ্বিতীয়টা আছে 160। তাহলে প্রথমটা আমি এই 40টা এখানে দিয়ে দেব, আর থাকবে কত? 100 একক। এই 160 এককের ভিতর থেকে আমি 100 একক দিয়ে দিলাম, তাহলে থাকবে কত? 60 একক। এবার এই 60 একক কোন পণ্য? 15 টাকার পণ্য থেকে গেল। তারপরে কি? 25 তারিখে ক্রয় 100 একক, 200 একক, প্রতি একক 17 টাকা দরে। তাহলে ক্রয় 200 একক, প্রাপ্তির ঘরে 17 টাকা দরে, এই 17 দুগুণে 3400 টাকা। তাহলে 25 তারিখে আবার আসার ফলে আগে ছিল কত? 60 একক, আর এবার আজকে আসলো 200 একক। এই পণ্য দুটা থেকে গেল। ঘাটতি 40 একক, কোনো কারণে ঘাটতি বা লস হয়েছে সেটা আমাদের জানা নেই। এখানে সরাসরি ঘাটতি মানে ইস্যুর দিকে দেবা। তোমরা সবসময় ঘাটতি যদি থাকে তাহলে ইস্যু বা প্রদান এই দিকে দিতে হবে। কত একক? 40 একক। আমার মাল আছে কত? এখানে মাল আছে আগে এসছে 60 টাকার 15 টাকা দরেরটা, তারপরে 200 একক আসছে 17 টাকার দরেরটা। আমরা যেহেতু আগের মাল আগে ছাড় পদ্ধতি ব্যবহার করছি, সেহেতু এই 60 এককের ভিতর থেকে 40 একক বাদ দিতে হবে। আমি 40 একক বাদ দিলাম, তাহলে 60 এককের পণ্যের দাম ছিল 15 টাকা, 4 15 60, 600 টাকা। এই 60 একক থেকে 40 একক বাদ দিলে
থাকবে 20 একক। আমরা নিশ্চয় বুঝতে পারছি, এবং এই 40 একক ঘাটতি বাদ দিলে এর থাকে 60 একক, আর এইটা তো আমার থাকছেই, তাহলে দুইটা পণ্য আমার আবার থেকে যাচ্ছে। 30 তারিখে ইস্যু 140 একক। এখন আমার এই পণ্যটা হাতে আছে, এর থেকে আবার ইস্যু করছি বা প্রদান করছি 140 একক। 140 এককে তাহলে 20 একক এখানে আছে। প্রথম মালটা 20 একক আমি দিয়ে দিলাম, আর দেব কত? 120 একক। এই 200-র ভিতর থেকে 120 একক দিলাম, তাহলে 200-র ভিতর থেকে 120 একক দিলে থাকবে 80 একক। কোন পণ্যটা? এই পণ্যটা 17 টাকার। তাহলে সর্বশেষ এই মাসে আমার ব্যালেন্স থাকছে 80 একক পণ্য 17 টাকা মূল্যের 1360 টাকা। সর্বনিম্নে আমি লিখে দিয়েছি সমাপনী মজুদ মাল 80 একক, মূল্য 1360 টাকা। এইটা হচ্ছে অঙ্কের সমাপ্তি। তাহলে এভাবে এই অঙ্কটা করতে হয়। আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের সুবিধার্থে জানাচ্ছি যে এই সাবজেক্টে যে কয়টা অঙ্কই আছে খুবই সহজ সহজ অঙ্ক। এই দেখো, এরকম অঙ্ক একটা তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো খুব বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টার ভিতরে তুমি এই অঙ্কটা আয়ত্ত করতে পারবে, মনে করতে পারবে। এর মুখস্থ করার কিছু নেই, শুধু জাস্ট একটু যোগ বিয়োগ এবং গুণ ভাগ। আর তোমাকে ধরতে হবে এখানে কোনটা ইস্যু আর কোনটা প্রাপ্তি। ইস্যুরগুলো প্রাপ্তির ঘরে, ইস্যুরগুলো ইস্যুর ঘরে, আর এটা থেকে যোগ বিয়োগ করে এই ঘরে। এই হলো অঙ্কের মূল কাজ। তো এখান থেকে আমার মনে হয় এই অধ্যায় থেকে প্রশ্ন অঙ্ক বেশ কয়েক বছর ধরেই আসছে, এবং এর ধারাবাহিকতায় আবার আমরা আশাবাদী আগামীতেও আসবে। তো তোমাদের সুবিধার্থে জানাচ্ছি, তোমরা বাসায় অবশ্যই একটু দেখবা, বই দেখবা, আর যদি অঙ্ক করবা। আর যদি অঙ্ক করতে করতে কোনো সমস্যা হয় বা কোথাও বেঁধে যায়, তখন তোমরা আমাকে ফোন দিবা বা আমার সাথে যোগাযোগ করবা, আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই, আমি ক্লাস নিচ্ছি অবশ্যই, আর এইটাতে তোমাদের অবশ্যই সব অঙ্কগুলো যাতে পারো সেই ব্যবস্থা আমি করে দেব ক্লাসের মাধ্যমে। সেই প্রত্যাশায় সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।